আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রমজান মাসের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের কিছু কনসেপ্ট কনসেপশনাল ব্যাপার নিয়ে। যেরকম আমরা অ্যারে মেথড সম্পর্কে জানব এবং এই অ্যারে মেথডগুলো কিভাবে ইনসাইড অফ কাজ করে সেগুলো জানব এবং এই অ্যারে মেথডগুলো কি জন্য আমাদের জীবনে দরকার বা আমাদের কাজের জন্য প্রয়োজনীয় সে ব্যাপারে জানবো এবং আমরা নিজেরা একটা কাস্টম অ্যারে মেথড বানাবো। আমি সব সময় চেষ্টা করি যে কনসেপশনাল বিষয়গুলোকে নিজে জানার, নিজে ক্লিয়ার হওয়ার এবং পরবর্তীতে আমার জ্ঞান অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে জানানোর। তো সেই চেষ্টা থেকেই আজকের ভিডিওটি বানানো। তো চলুন শুরু করা যাক। তো অ্যারে মেথড সম্পর্কে জানার আগে আমরা কিছু প্রথমে মেথড সম্পর্কে জেনে নিই। আমি আমার এর আগের ভিডিওতে মেথড সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে মেথড হচ্ছে অবজেক্টের একটা অংশ, অর্থাৎ অবজেক্টের একটা প্রপার্টি। যেমন যদি আমি সংক্ষেপে উদাহরণ দেই যে লেট, এটা একটা অবজেক্ট, এ একটা অবজেক্ট, অবজেক্টের একটা নেম আছে, কি হিসেবে একটা নেম আছে, সাপোজ নেম হ্যালো। অ্যান্ড এর মধ্যে আরেকটা কি আছে, সেটা মেথড নামে অথবা যে কোনো নামে হতে পারে, সেটা হচ্ছে আবার একটা ফাংশন। এটা একটা ফাংশন। তাহলে এই যে এখন যদি আমরা কনসোল করি এ ডট মেথড, তাহলে আমরা দেখতে পাবো আমরা একটা ফাংশন পাচ্ছি। এই ফাংশনটাই হচ্ছে মেথড, অর্থাৎ প্রি ডিফাইন্ড একটা অবজেক্টের মধ্যে থাকা কি বা প্রপার্টি হচ্ছে, প্রপার্টিকে আমরা মেথড বলছি। কোন অবজেক্টের ভিতরে এই মেথডগুলো থাকে? এই এটা থাকে গ্লোবাল অবজেক্টের মধ্যে। গ্লোবাল অবজেক্ট সম্পর্কে আমরা সকলেই জানি। আমি আমার এর আগের ভিডিওতে গ্লোবাল অবজেক্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। গ্লোবাল অবজেক্ট হলো একটা কমন রুমের মধ্যে, যেখানে বিভিন্ন প্রিডিফাইন মেথড বা বিভিন্ন প্রিডিফাইন জিনিসপত্র থাকে। আমরা ডেভেলপাররা আমাদের নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করি এবং ওখানে রেখে দিই। ব্যাপারটা কিছুটা এরকম। আহ, তো চলুন আমরা অ্যারে মেথড সম্পর্কে জানার আগে আমরা কিছু স্ট্রিং মেথড সম্পর্কে জেনে আসি। অ্যারে মেথড যেমন আমাদের প্রয়োজন, ঠিক তেমন স্ট্রিং মেথডও আমাদের প্রয়োজন। তো চলুন, যেমন ধরেন যে কোথাও বলা হচ্ছে যে একটা ভেরিয়েবল বা একটা টেক্সট, যে হ্যালো ওয়ার্ল্ড, এটা লোয়ার কেসে আছে। তো আপনাকে বলা হচ্ছে যে এটাকে আপার কেস বা ক্যাপিটাল লেটারে করতে। তখন আপনি কি করবেন? তখন আপনি কি এটাকে ধরে ধরে করবেন যে এটাকে কাইটা দিয়া ক্যাপস লক করে তারপরে আপার কেস করবেন? না, আপনি তা করবেন না, কারণ আপনি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার। আপনি কি করবেন? আস্তে করে টু আপার কেস নামক আপনার যে প্রিডিফাইন মেথডটা আছে আপনার কমন রুমের ভিতরে, ওখান থেকে ওকে ডাক দিবেন। ডাক দেওয়ার পরে ওকে জাস্ট কল করে দিবেন। ও আগে থেকেই সবকিছু জানে এবং ও সেটা করে দিবে। ব্যাপারটা এরকম। তো আবার কোথাও বলা হচ্ছে যে এই যে এখানে অনেকগুলো স্পেস আছে, পিছনেও আছে, সামনেও আছে, এটাকে কি করতে হবে? এটাকে ফাঁকা করে দিতে হবে বা এটাকে একটা নির্দিষ্ট স্পেসিং এ নিয়ে আসতে হবে। তখন কি করবেন আপনি? তখন আপনি ট্রিম নামক একটা প্রিডিফাইন মেথড বা অবজেক্টের প্রপার্টি আপনার ঝুড়িতে আছে বা আপনার কমন রুমে আছে। তো আপনি তাকে ডাক দিবেন যে ভাই, তুমি এটা করে দাও বা এটা একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসো। তো দেখেন সে সেটা করে দিচ্ছে। তো এরকম অসংখ্য প্রিডিফাইন স্ট্রিং মেথড আমাদের জাভাস্ক্রিপ্টে আছে বা গ্লোবাল অবজেক্টের ভিতরে আছে। সেটা আমরা ডকুমেন্টেশন করে শিখবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা অ্যারে মেথড সম্পর্কে জানি। অ্যারে মেথড কেন প্রয়োজন?
এটা আগে আমরা জানি। অ্যারের বিভিন্ন এলিমেন্টের সাথে বিভিন্ন অপারেশন বা বিভিন্ন কন্ডিশন দিতে গেলে বা এই ডেটাগুলোকে ব্যবহার করতে গেলে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে, তো তখন আমাদের এই অ্যারে মেথডগুলো প্রয়োজন হয়। তো আমরা চলুন কিভাবে কেন, প্রথমে আমরা জানি কেন আমাদের অ্যারে মেথড প্রয়োজন, এবং তারপরে আমরা কাস্টমলি আমরা নিজেরা একটা মেথড বানাবো, বানিয়ে দেখব যে এটা আসলে ইনসাইড অফ কিভাবে কাজ করে। আমি চেষ্টা করব লাইন বাই লাইন আপনাদেরকে কোডগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনার দোকানে একটা প্রোডাক্ট আছে, বা ওষুধের দোকানে, আপনার ওষুধের দোকান, তো সেখানে 10টা ওষুধ আছে, বা 1 বক্স ওষুধ আছে, বা 10 বক্স ওষুধ আছে। তো প্রতিটি বক্সের ওষুধের দাম 20 টাকা। তো সরকার বলতেছে যে না, তোমার ওষুধের দাম 20 টাকা তো আছে, তো এর সাথে আরো 4 টাকা ভ্যাট যুক্ত করে তুমি এটাকে বিক্রি করো। যেমন ধরেন আপনার, এটা তো একটা দোকানের উদাহরণ দিলাম, তো সেম ব্যাপার আপনার যদি একটা ই কমার্স সাইটে হয়, যেখানে আপনার প্রায় 1 লক্ষর অধিকে প্রোডাক্ট আছে, যেগুলোর প্রতিটির প্রাইজের সাথে আপনার 4 টাকা করে ভ্যাট যুক্ত করতে হবে। তখন আপনি কি করবেন? তখন কি আপনি প্রতিটি প্রোডাক্টের কার্ডে গিয়ে গিয়ে তার প্রাইসগুলোকে চেঞ্জ করবেন এইচটিএমএল ডকুমেন্টে যেয়ে যেয়ে? না, এটা তো আপনার পক্ষে করা সম্ভব না, এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এটাকেই সহজ করে নিয়ে আসতেছে, বা এরকম ধরনের অপারেশনকেই সহজ করে নিয়ে আসতেছে আমাদের ম্যাপ মেথড, অ্যারে ডট ম্যাপ। তো চলুন আমরা দেখি যে অ্যারে ডট ম্যাপ। আমি ম্যাপ মেথডের একটা বাস্তব উদাহরণ আমি আগে থেকে করে রেখেছি, ওটা আপনাদের কাছে নিয়ে আসছি জাস্ট দেখানোর জন্য। যেমন এই যে এখানে ঠিক আমি যে উদাহরণটাই দিয়েছি, সেই উদাহরণটাই এখানে আমি ইউটিলাইজড করেছি বা এক্সপ্লেন করেছি। তো চলুন এটাকে আমরা এখানে কপি করে বা কাট করে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে দেখি কি বলে। এই যে প্রোডাক্টস, এটা আপনার ই কমার্স সাইটের প্রোডাক্টগুলো, যেটার প্রতিটা নাম আছে, প্রাইস আছে, এবং সরকার বলল যে তোমার প্রতিটার সাথে 20 টাকা করে ভ্যাট যুক্ত করো। তো এখানে কিছুই করলো না, একটা ফাংশন নিল ক্যালকুলেট ট্যাক্স, ট্যাক্স ক্যালকুলেটর নামে একটা ফাংশন নিল। ফাংশন নেওয়ার পরে প্রাইস নামে একটা প্যারামিটার নিল, এবং প্রাইজের সাথে, অর্থাৎ আমাদের এই প্রাইসটা এখানে আসবে। কিভাবে আসবে আমরা আসতেছি। প্রোডাক্ট উইথ ট্যাক্স, আমরা প্রোডাক্ট ডট ম্যাপ করলাম, অর্থাৎ আমরা এই অ্যারেটাকে ম্যাপ করলাম। ম্যাপ করার পরিবর্তে আমরা, দুঃখিত, আমি আগে ম্যাপ মেথডটা আরেকটু ভালোভাবে দেখিয়ে নিয়ে আসি। চলুন আমি এটাকে কমেন্ট আউট করে রাখি, তাহলে বুঝতে আপনাদের আরেকটু সুবিধা হবে। যেমন ধরেন এখানে একটা অ্যারে নেই, অ্যারের এলিমেন্ট গুলো হচ্ছে 2 4 2 এরকম। তো আমাকে বলা হলো এই অ্যারের সাথে অ্যারের প্রতিটা এলিমেন্ট কে ডাবল করো, অর্থাৎ প্রতিটার সাথে 2 গুণ করো। তো এই যে অপারেশনটা, অর্থাৎ ম্যাপ মেথড মূলত কাজটা কি করে, সে করে কি, যে অ্যারের প্রতিটা এলিমেন্টকে ধরে বা এলিমেন্টের কাছে যায়, এবং আমার দেওয়া কন্ডিশন অনুযায়ী বা আমার দেওয়া ডিরেকশন অনুযায়ী সে প্রতিটা এলিমেন্টের সাথে অপারেশন চালায় এবং নতুন একটা অ্যারে রিটার্ন করে। তো চলুন দেখি এখানে কি করে। তো আমি যদি লেট রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নেই, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলে তার ভিতরে আমি বলতেছি আমার যে অ্যারে আছে তার সাথে তুমি ম্যাপ চালাও। এখন ম্যাপ একটা মেথড বা ফাংশন, প্রিডিফাইন্ড ফাংশন। সে কি করে, সে তার প্যারামিটারে একটা কলব্যাক ফাংশন নাই, বা একটা ফাংশন নাই, যেই ফাংশনটা আপনার তার প্যারামিটারে
অ্যারের প্রতিটা এলিমেন্টকে ধারণ করে আইটেম নামে, অ্যান্ড দেন এখানে আমরা বলে দিব যে তুমি কি করবা, তুমি এই যে আইটেম অর্থাৎ আমাদের 2, আমাদের 42, আমাদের 58 এর সাথে কি করবা, আইটেমের সাথে তুমি গুণ করে দাও, 2 করে গুণ করে দাও, গুণ করে তুমি রিটার্ন করে দাও। তো এখন যদি আমরা console.log রেজাল্ট করি তাহলে দেখতে পারবো কি যে সবার সাথে 2 করে গুণ হয়ে গেছে। এটাই মূলত অপারেশন। তো এটারই বাস্তবিক উদাহরণ হচ্ছে আপনার আমাদের এই যে ইয়াটা আপনার ক্যালকুলেটর, ট্যাক্স ক্যালকুলেটর, যেটা আমি আপনাদেরকে বললাম যে এখানে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের সাথে আমি 20 করে যুক্ত করতে চাচ্ছি ভ্যাট। তো এটা যদি আমি অল্প অল্প করে ভেঙে দেখাই যে এটা হচ্ছে একটা অবজেক্ট, ক্যালকুলেটেড ট্যাক্স নামে একটা ফাংশন, এন্ড দেন এটা আর কি একটা আরো একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবলের মধ্যে করেছি কি যে প্রোডাক্ট ট্যাক্স নামে একটা ভেরিয়েবল নিছে, ভেরিয়েবল নেবার পরে প্রোডাক্টস ডট ম্যাপ আমাদের এই জারের সাথে ম্যাপ চালাইছে, এখানে একটা ফাংশন নিছে, এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের প্রতিটা এলিমেন্ট অর্থাৎ প্রতিটা অবজেক্ট। নেওয়ার পরে বলতেছে রিটার্ন করো, অর্থাৎ অপারেশন করো। কি অপারেশন করো, যে আমাদের প্রোডাক্ট ডট নেম আছে এবং প্রাইজের সাথে একটা প্রাইস নামে একটা অবজেক্ট ক্রিয়েট করো, বা সরি একটা কি নাও, তার মধ্যে অর্থাৎ আমাদের এই প্রাইজের সাথে ক্যালকুলেট ট্যাক্স ফাংশনটাকে ইয়ে করে দিয়েছে, কল করে দেওয়ার পরে এই যে প্রাইসটা এখানে সে পাঠিয়ে দিয়েছে, পাঠানোর পরে এই প্রাইসের সাথে 20 করে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ ক্যালকুলেটেড ট্যাক্স এটাকে যুক্ত করে দিয়েছে। আমরা চাইলে এখানেও করতে পারতাম। তো আমরা সবসময় চেষ্টা করব কাজ করার সময় ফাংশনালি কাজ করার, তাহলে কোড ক্লিন এবং রিডেবল হবে। তো দেখুন যে আমাদের সবার সাথে 20 করে যুক্ত হয়েছে কিনা। জি, আমাদের সবার সাথে 20 যুক্ত হয়েছে। এটা ছিল একটা বাস্তব উদাহরণ। তো এবার আসি যে আমরা একটা মেথড বানাই। চলুন আমরা মেথড বানানো আমরা জাভাস্ক্রিপ্ট বানাই, জাভাস্ক্রিপ্টের মেথড বানাই। তো মেথড বানাতে গেলে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কলব্যাক ফাংশন কি। কলব্যাক ফাংশন হচ্ছে যেই ফাংশনটা তার প্যারামিটারে একটা ফাংশন নেয় এবং সে আরেকটা ফাংশনে প্যারামিটার হিসেবে যায় বা আর্গুমেন্ট হিসেবে যায় এবং সে সেই ফাংশনের ভিতরে কল হয়। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই যে ফাংশন লেট এ, এটা একটা ফাংশন, এটা একটা অ্যারো ফাংশন। তো আর লেট বি, এটাও একটা ফাংশন, এটাও একটা ফাংশন। তো এখন আমি বলতেছি যে আমার এই ফাংশনটাকে এটাকে কল করে, এ ফাংশনটাকে আমি কল করলাম, কল করে তার ভিতরে আমাদের এই বি নামক ফাংশনটারে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, বি নামক ফাংশনটারে পাঠিয়ে দিলাম, এই যে বি নামক ফাংশনটারে আমরা পাঠিয়ে দিলাম। ব্যাপারটা এরকম। তো বি নামক ফাংশনটারে এখানে পাঠানোর পরে বিটাকে আমরা এখানে কলব্যাক নামে রিসিভ করলাম। রিসিভ করার পরে আমাদের এই যে বি ফাংশন যেটা আছে সেটাকে আমরা এখানে কল করে দিলাম। এটাকে কি বলা হচ্ছে, কলব্যাক ফাংশন। অর্থাৎ আরেকটা ফাংশনের প্যারামিটারে বা আর্গুমেন্টে সে যায়। এটাই মূলত আমাদের কলব্যাক ফাংশন বা জি, এটাই আমাদের কলব্যাক ফাংশন। তো ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে, তো চলুন আমরা একটা মেথড বানাই, কাস্টম মেথড। তো আমরা অ্যারে মেথড যেহেতু বানাতে চাচ্ছি, আমাদের একটা অ্যারে লাগবে, যে লেট আমরা একটা অ্যারে নেই। আমরা এটা জানি কিন্তু যে আমরা আমরা আমি ধরে নিব যে আমরা সকলেই হয়তো লুপ চালাতে জানি বা লুপ সম্পর্কে জানি, তারপরেও আমি এক্সপ্লেন করব। তো আমি এখানে একটা অ্যারে নিলাম, অ্যারে নামে একটা ARY একটা অ্যারে নিলাম।
এর ভিতরে কিছু এলিমেন্ট দিচ্ছি। ইটিসি তারপরে কিছুই না, আমি বলবো যে লেট মাই ম্যাপ নামে একটা ভেরিয়েবল বা মাই ম্যাপ নামে একটা ফাংশন দিলাম। ফাংশন নেওয়ার পরে চলুন মাই ম্যাপ নামে একটা ফাংশন নিলাম। তো এই ফাংশনের ভিতরে কাজ হবে কি, ফার্স্ট কাজ, আমাকে যাই করি না কেন অপারেশন চালাতে হলে আমাকে আমার অ্যারের এলিমেন্ট গুলোকে ধরতে হবে। তো এই অ্যারের এলিমেন্ট গুলোকে ধরার মূল উদ্দেশ্য কি বা মানে কাজ কি, কিভাবে আমরা অ্যারে এলিমেন্টকে ধরতে পারি? আমরা সকলেই জানি যে লুপের মাধ্যমে আমরা আমাদের অ্যারে এলিমেন্ট গুলোকে ধরতে পারি। তো বা তো চলুন আমরা এখানে একটা লুপ চালাবো, ফর লুপ। এখানে আমরা জানি যে আই, এবং আমরা বলবো যে এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই অ্যারের লেন্থ শেষ হচ্ছে। তো এই অ্যারেটা আমাদের এখানে কিভাবে আসবে সেটা আমরা দেখি। আমি প্রথমেই বলেছি যে আমাদের আমাদের ম্যাপ মেথড দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে তার ভ্যালু এবং প্যারামিটারে তার হচ্ছে একটা কলব্যাক ফাংশন। তো চলুন আমরা এখন সেই কলব্যাক ফাংশনটাকেই আমরা রেজাল্ট নামে একটা ফাংশন নিলাম। নেওয়ার পরে আমাদের মাই ম্যাপকে কল করলাম। কল করার পরে আমাদের যে অ্যারেটাকে ওই মাই ম্যাপের কাছে পাঠিয়ে দিলাম যে আরে তুমি তোমার কাজ এখানে নাই, তুমি ওখানে চলে যাও, তোমাকে আমি এখানে কিছুই করতে পারবো না। এবার এখানে আমি একটা কল ব্যাক ফাংশন নিলাম, অর্থাৎ এখানে আমি ফাংশনটা ডিক্লেয়ার করে রাখলাম দেন ডিক্লেয়ার করে রাখার পরে আমি যখন এটাকে কল প্রয়োজন মনে করব তখন, আচ্ছা এই যে অ্যারে, এটা চলে গেল এখানে মাই ম্যাপের ভিতরে চলে গেল, কোনোভাবে অদৃশ্য শক্তি দ্বারা চলে গেল। তো এটাকে আমরা ARR নামে আবার রিসিভ করলাম। আর আমাদের যে ফাংশনটা পাঠিয়েছি আমরা, সেটাকে আমরা সিবি নামে রিসিভ করলাম। তো এবার আমরা বলবো কি, যে এই যে আমাদের ARR ডট লেন্থ, ততক্ষণ পর্যন্ত আমাদের এই এলিমেন্টটা চলবে, এই লুপটা চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এর প্রতিটা এলিমেন্ট শেষ হচ্ছে, ইন্ডেক্স নাম্বার শেষ হচ্ছে। এবার আসি যে আমরা জানি যে ম্যাপ একটা নতুন অ্যারে রিটার্ন করে অপারেশন চালানোর পরে। তো আমরা সেই নতুন অ্যারেটা কি করব, নতুন অ্যারেটা কোথায় পাবো? তো চলুন আমরা এখানে নতুন একটা অ্যারে নেই, যে আমরা লেট নিউ অ্যারে নামে একটা অ্যারে নিয়ে এটা খালি ফালায় রাখি এবং বলি তুমি অপেক্ষা করো, তোমার জন্য কাজ আসতেছে, তুমি একটু অপেক্ষা করো বাবা। তো এবার আমরা করব কি, এই জায়গাটাতে মূলত আমরা সেই কাজটা করব, সেটা হচ্ছে যে আমাদের যে কলব্যাক ফাংশন, তার আগে আমাদের নিউ অ্যারে ডট পুশ, আমরা নিউ অ্যারে ডট পুশ করব। পুশ করার পরে এর ভিতরে আমরা আমাদের কলব্যাক ফাংশনটারে কল করব। আমি কি সিনট্যাক্সে ভুল করছি আমি জানি না, দেখি কলব্যাক ফাংশনটারে, দুঃখিত, আমি সিবি কল করলাম। কল করার পরে বললাম যে তুমি তোমার প্যারামিটারে আর্গুমেন্ট হিসেবে আমার প্রতিটা অ্যারের ভ্যালুগুলোকে নাও। আমার এই যে অ্যারে আছে, এই আই কিন্তু আমাদের এক একটা এলিমেন্ট। তো তুমি তোমার এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার বা এলিমেন্ট, তো তুমি তোমার প্যারামিটারে আমাদের অ্যারেগুলোকে, আমার প্রতিটা ইয়েকে নাও। আমার মনে হচ্ছে না যে এখানে এটা পুশ করতে হবে, আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে। আচ্ছা যা হোক, আমি দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা এখানে আমাদের নিউ অ্যারে যেটা আছে সেটাকে রিটার্ন করে দিব।
রিটার্ন নিউ অ্যারে, নিউ অ্যারেকে আমরা রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দেওয়ার পরে এখন আমাদের মূলত কাজ ওখানে আমাদের স্ট্রাকচার দাঁড় করানো হয়ে গেছে। এখন কাজ হবে মূলত আমি কি বলছিলাম যে সে এই যে সিবি কি এখানে কল হয়েছে, সে কিন্তু নিচে কল হয় নাই। আমরা জানি জাভাস্ক্রিপ্ট ফাংশন আমরা উপরেও কল করতে পারি। তো এই সিবি কে এখানে কল করার পরে তার প্যারামিটারে আমরা আমাদের যে অ্যারের প্রতিটা ভ্যালুকে দিয়ে দিলাম, প্রতিটা এলিমেন্টকে দিয়ে দিলাম, আমরা জানি অ্যারের এলিমেন্টকে ধরার বা এলিমেন্টকে ট্র্যাক করার একটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আহ, এটাকে কি বলে, থার্ড ব্র্যাকেট। তো চলুন দেখি এবার এই যে অ্যারে যে ভ্যালুটা পাঠালো সেটাকে আমরা এখানে আইটেম নামে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমি বলতেছি বাবা তুমি আইটেমের সাথে অর্থাৎ আমার প্রতিটা এলিমেন্টের সাথে 2 করে গুণ করো। আচ্ছা দেখি আমরা এখন, আল্লাহ ভালো জানে এরর খাবো কিনা, সমস্যা নেই, এরর খালেও আমরা এবার আমাদের এখানে নিউ অ্যারের মধ্যে পুশ করে দিছি না। তো এই যে ভ্যালুগুলা সব হওয়ার পরে, গুণ হওয়ার পরে আমাদের নিউ অ্যারেতে চলে যাবে। তো দেখি আমরা আমাদের রেজাল্টটাকে রেজাল্ট ফাংশনটারে বা রেজাল্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। দেখি, জি আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আমরা পেরেছি একটা কাস্টম ম্যাপ মেথড বানাইতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি আবারও বলবো যে আমি প্রথমে একটা অ্যারে নিয়েছি, নেওয়ার পরে একটা ফাংশন নিয়েছি। মেথডটা মূলত একটা ফাংশন, এটা মাই ম্যাপ আমার নাম দিছি। দেওয়ার পরে আমরা জানি যে ম্যাপ মেথড একটা তার ভ্যালু নেয়, তারপরে তার আইটেমগুলোকে ধরে, দেন তারপরে একটা অপারেশন চালায় নতুন অ্যারে রিটার্ন করে। সে কিন্তু আচ্ছা এখন যদি আমরা আমাদের আগের অ্যারেটাকে আমরা যদি ওই অ্যারেটাকে প্রিন্ট করি দেখি তো সেটা চেঞ্জ হয়েছে কিনা, তাই না? আমরা ওই আগের অ্যারেটাকে প্রিন্ট করি, এবং দুইটাই প্রিন্ট করি। দেখুন আমাদের আগের অ্যারেটা কিন্তু চেঞ্জ হয় নাই, আমাদের নতুন একটা অ্যারে রিটার্ন করছে। ম্যাপ কি করে, আমাদের আগের অ্যারেটাকে চেঞ্জ করে না, সে নতুন একটা অ্যারে রিটার্ন করে। তো সেম ব্যাপারটাই আমরা আমাদের ফিল্টার মেথডের কাছেও করব। তো ফিল্টার মেথডের কোডটা আমি নিজ হাতে করছি না, কারণ ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে। তো চলুন আমি ফিল্টার মেথডটা কপি করে নিয়ে আসি এবং আপনাদেরকে আমি একটা টাস্ক দিব, সেটা হচ্ছে আপনারা নিজেরা ফর ইচ মেথডটা বানাবেন। ফর ইচ মেথডটা খুব ইজি, ম্যাপের থেকেও ইজি। তো ফিল্টার মেথডটাও সেমই ব্যাপার, যে এখানে ফিল্টার মেথডের কাজটা হচ্ছে অ্যারে নিলাম, মাই ফিল্টার নিলাম, ওই যে সেম একটা ইমটি অ্যারে ফালায় রাখলাম, সেম কলব্যাক করলাম, ফিল্টার পুশ করলাম। জাস্ট এখানে কাহিনীটা এটা হইতেছে যে কল ব্যাকের ভিতরে ভ্যালুটা পাঠানোর আগে আমরা একটা কন্ডিশন চেক করে নিব। অর্থাৎ এখানে বলবো যে ইফ cb.array.one ট্রু, অর্থাৎ এখান থেকে যে ভ্যালুটা এসেছে সেটা যদি ট্রু হয় বা সে যে কন্ডিশন দিয়েছে সেটা যদি ট্রু হয়, তবেই তুমি এটার ভিতরে পুশ করবা, না হলে পুশ করবা না। নতুন অ্যারেতে তুমি তবেই পুশ করবা যবে আইটেম আমাদের 50-এর ভ্যালুর থেকে বড় হবে। আপনারা চেষ্টা করবেন কোডগুলোকে বোঝার, আর যদি না বুঝেন আশা করি কমেন্টে বলবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। ফিল্টার মেথডটা দেখেন সে কি করেছে, 50 থেকে বড় আইটেমগুলো 50 থেকে বড় আইটেমগুলোকেই কিন্তু শো করেছে, সে তার নিচে করে নাই। তো চলুন, দুঃখিত, আর যেতে হবে না। আমার ভিডিও বা আমার কথা এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন অনুগ্রহ করে কমেন্টে জানাবেন, এতে আমি অনুপ্রাণিত হই এবং আপনাদের জন্য ভিডিও বানাতে আমার ভালো লাগে।
আমি ভিডিও বানাচ্ছি শুধু আপনাদেরকে শেখানোর জন্য না, বা আমি নিজেই তো পারি না, আমি জাস্ট আর কি নিজেকে নিজে জানি নিজে শিখি আপনাদের জন্য ভিডিও বানাইতে গেলে, এই আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রমজানে বেশি বেশি আমল করবেন, এবং আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এতটুকুই। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।